তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি গোল্ডেন এস্কেপ মুভিটা। একবার চিন্তা করুন, যদি আপনি জেল খাটতে গিয়ে জেলের মধ্যে 5,000 কোটি টাকার স্বর্ণ পেয়ে যান, তবে সেই স্বর্ণ জেল থেকে বের কি করে করবেন সেটা জানেন না, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জং নামের একটা মুভি রাইটারকে, যে কিনা মুভির গল্প লিখে তার জীবিকা নির্বাহ করত। তবে একদিন যখন সে প্রডিউসারের সাথে মিট করতে একটা বারে যায়, তখন সে দেখতে পারে সেই প্রডিউসার অন্য একটা রাইটারকে ধরে আচ্ছা রকম ধোলাই করছে, কারণ এই রাইটার সময় মতো তার গল্প ডেলিভারি করতে পারেনি। আর যেহেতু জংয়ের গল্পটাও ফুললি কমপ্লিট হয়নি, তো এই জন্য সে প্রডিউসারের কাছে 1 মাসের সময় চায়। তবে প্রডিউসার তাকে মাত্র 4 দিনের সময় দিয়ে বলে যে যদি 4 দিনের মধ্যে তুমি গল্পটা শেষ করতে না পারো, তাহলে আমার সমস্ত টাকাগুলো সুন্দর করে ব্যাক করে দিয়ে যাবে, আর নয়তোবা তোমার অবস্থা এমন করে করা হবে। তো এই জন্য জং বাসায় এসেই দ্রুত গল্প লেখা শুরু করে। তবে অনেক ট্রাই করার পরেও সে কোনোভাবেই কোনো ভালো গল্প লিখতে পারছিল না। এই জন্য তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে সব কিছু ছিঁড়ে বিড়ে ফেলার ট্রাই করে। তবে তখনই সে তার দাদার দেয়া একটা বক্স পেয়ে যায়। এই বক্সের মধ্যে একটা লেটার সে পেয়ে যায়, আর যখন সেই লেটারটাকে পড়ার ট্রাই করে, তখন এই লেটারটা পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। আর এই ঘুমের মধ্যেই স্বপ্নে সে দেখতে পারে তার দাদা তার পূর্বপুরুষের গল্প তাকে শোনাচ্ছিল। সে তাকে বলে যে তাদের যেই পুরনো ঘর ছিল, সেই পুরনো ঘরের নিচে 500 কোটি টাকার স্বর্ণ আছে। তবে সরকার সেই ঘরটাকে ভেঙে এখন সেটার মধ্যে একটা জেল বানিয়ে দিয়েছে। এখন এটা শোনার পরেই তার স্বপ্নটা ভেঙে যায়। আর যখন সে স্বপ্ন থেকে উঠে, তখন তার মনে হয় স্বপ্নের মধ্যে প্রত্যেকটা কথাই সত্যি ছিল, কারণ এই বাক্সার মধ্যে থেকে সে একটা নকশাও পেয়ে যায়, যেই নকশাটা হুবাহু জেলের নকশার সাথে ম্যাচ করে। এখন জ্যাং সিদ্ধান্ত নিয়ে ফেলে যেই কোনো মূল্যে সে তার পূর্বপুরুষের সেই স্বর্ণ উদ্ধার করেই ছাড়বে। তবে এটা করার জন্য তাকে জেলে যেতে হবে, কারণ সেখানে এখন জেল বানিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য সে জেলে যাওয়ার জন্য তার নেভারের ল্যাপটপটাকে নিচে ফেলে দেয়, আর এত ছোট একটা অপরাধের জন্যও তাকে জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আর জেলে গিয়ে জং দেখতে পারে যে এখানে সমস্ত কয়েদিরা ক্র্যাব নামের একটা কয়েদির জন্মদিন পালন করছিল। আর এখানে ক্র্যাব এসে যখন জংকে একা বসে থাকতে দেখতে পারে, তখন সে এসে জংয়ের সাথে কথাবার্তা বলে। আর সে বলে যে জং নামের আমার খুবই ভালো একটা ফ্রেন্ডও ছিল, এই জন্য সে তার সাথে ফ্রেন্ডশিপ করে তার সারা জীবন রক্ষা করার সিদ্ধান্ত নেয়। এখন জেলের মধ্যে জং একটা গাছকে খুব ভালো করে দেখা শুরু করে, কারণ এই গাছটার আশেপাশে একটা পুকুর ছিল, আর সেই পুকুরের মধ্যেই সেই স্বর্ণগুলো ছিল, যেটাকে কিনা মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। আর যখন সে মন দিয়ে এটা দেখছিল, তখনই তার কাছে একটা লোক চলে আসে। আর এই লোকটা তাকে বলা শুরু করে যে জেলের মধ্যে 2টা গ্রুপ আছে, যেই 2টা গ্রুপের মধ্যে কথা নাই বার্তা নাই, যেই কোনো সময় মারামারি শুরু হয়ে যায়। আর এই ভয়ঙ্কর মারামারিতে অনেকেই আহত হয়ে যায়, আবার অনেকের মৃত্যুও হয়ে যায়। এখন সে জংকে বলে যে যদি তুমি জেলের মধ্যে জীবিত থাকতে চাও, তাহলে তোমাকে এই 2টা গ্রুপের একটা গ্রুপে তো জয়েন করতেই হবে। আমরা জানতে পারি প্রথম গ্রুপটা তো ছিল গ্র্যাব নামের সেই লোকটারই, যে কিনা তার সঙ্গীদের সবসময় খেয়াল রাখতো, আর তাদের দুঃখে সুখে সবসময় তার পাশে থাকতো। আর দ্বিতীয় যে লিডার আছে সেটা হচ্ছে গিয়ে বাও নামের খুবই ভয়ঙ্কর একটা কয়েদি। তবে এগুলো শোনার পরে জং তাকে বলে যে আমি কোনো গ্রুপে জয়েন করতে চাই না, কারণ আমি এখানে একটা কাজে এসেছি, আমি এখানে কোনো গ্রুপে জয়েন করতে আসিনি। তবে এটা বলে যখন সে চলে যায়, তার একটু পরেই বাওয়ের লোকজন এসে জং আর যেই বাকি নতুন কয়েদিরা ছিল তাদের সবাইকে ধরে বাওয়ের সামনে নিয়ে আসে। এখন বাওয়ের লোকজন এই নতুন কয়েদিদেরকে ধোলাই করে তাদেরকে তাদের গ্রুপে জয়েন করার জন্য ফোর্স করার ট্রাই করে। আর এই জন্য বাধ্য হয়ে জ্যাংকেও রাজি হতে হয় তাদের গ্রুপে জয়েন করার জন্য। তবে তাদের গ্রুপে জয়েন করার একটা নিয়ম ছিল, তাদের গ্রুপে জয়েন করতে হলে বাওয়ের থুতু দেয়া চা তাদেরকে খেতে হবে। আর যখন প্রত্যেকটা কয়েদি খাওয়ার পরে জংয়ের পালা আসে, তখন জং খেতেই যাচ্ছিল, তবে তখন এখানে গ্রাব এসে তাকে বাঁচিয়ে নেয়। সে বলে যে যেহেতু সে আমার রুমের মধ্যে থাকে, তার মানে সে আমার গ্রুপেই জয়েন করবে, সে আমার গ্রুপের একজন মেম্বার হবে। তবে এইটা শোনার পরে বাওয়ের মাথাটা একটু বেশি গরম হয়ে যায়, আর সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো মূল্যে জংয়ের লাইফটা বরবাদ করেই ছাড়বে। তো এই জন্য পরদিন সকালবেলায় যখন জং খাবার দাবার খাচ্ছিল, তখন বাও তার খাবারের মধ্যে তেলাপোকা দিয়ে দেয়, আর সেই তেলাপোকা সহই তাকে খাবার খেতে বাধ্য করায়। তবে যখন এগুলো গ্র্যাব দেখতে পারে, তখন সে এসে তাদের উপর আক্রমণ করে দেয়, আর 2টা গ্রুপের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। তবে যাই হোক, পরদিন সকালবেলা জংকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেওয়া হয়, আর এই কাজের সুযোগটা নিয়ে সে সেই পুরনো কুয়াটা খুঁজে বের করার ট্রাই করে, যেটার মধ্যে সেই স্বর্ণগুলো লুকিয়ে আছে। তবে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবেই সে সেই কুয়াটা খুঁজে পাচ্ছিল না। আর এই কুয়া খুঁজতে খুঁজতে জং চলে আসে একটা লাইব্রেরির মধ্যে। তবে এখানে যখন সে বই পড়ার ট্রাই করছিল, তখন দুর্ভাগ্যক্রমে সে দেখতে পারে এখানে বাওয়ের লোকজনও আছে। তারা জংকে ধরে আচ্ছা রকম একটা ধোলাই করে দেয়। আর তখন এদিকে গ্র্যাব এসে বাওকে জিজ্ঞেস করে যে জংয়ের ডিউটি শেষ হওয়ার পরেও সে এখনও কেন সেলের মধ্যে ব্যাক করেনি।
আসলে গ্রাবের মনে হচ্ছিল বাও হয়তোবা তাকে ধোলাই করেছে অথবা তাকে সে মেরে ফেলেছে। এখন বাও বলে যে হ্যাঁ আমি জানি সে কোথায় আছে, তবে সেটা আমি তোমাকে বলবো কিন্তু একটা শর্তে, আমার থুতু দেওয়া চা তোমাকে খেতে হবে। আর এই জন্য বাধ্য হয়ে গ্রাবও তার চাটা খায়। আর চা খাওয়ার পরে বাও তাকে বলে যে তাকে আমি ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে রেখেছি। আর যখন ময়লার ডাস্টবিনটা খোলা হয় তখন আমরা দেখতে পারি জাং তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে গ্রাবার তার লোকজন এসে তাকে কোনো রকমে সেভ করে ফেলে। এখন জংয়ের এত খারাপ অবস্থা দেখার পরে গ্রাব ফাইনালি সিদ্ধান্ত নেয় যেই কোনো মূল্যে সে বাওয়ের থেকে বদলা নিয়েই ছাড়বে। আর এটার জন্য জাংও রাজি হয়ে যায়, কারণ সে চাইছিল দুইটা গ্রুপের যখন মারামারি হবে তখন এই সুযোগে সে গিয়ে হয়তোবা এই জেলের নতুন নকশাটা পেলেও পেতে পারে, আর সেটার মাধ্যমে সে বের করে ফেলতে পারে যে সেই কুয়াটা কোথায় ছিল। আর এরপরে যখনই মারামারি শুরু হয়ে যায় তখন জ্যাং গার্ডের থেকে স্টোররুমের চাবিটাকে চুরি করে নিয়ে যায়। তবে যতক্ষণে সে গিয়ে স্টোররুমটা খুলতো তার আগেই তাকে আবার বাওয়ের লোকজন ধরে ফেলে আর আচ্ছা রকম একটা ধোলাই করে দেয়। আর এরপর যখন তাদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় তখন জং গ্রাবকে বলে যে তোমাকে আমার কোনো প্রোটেকশন দিতে হবে না, কারণ যখন থেকে তুমি আমাকে টিমের মধ্যে জয়েন করিয়েছো তখন থেকে আমার সমস্যা শুধু বেড়েই যাচ্ছে, আমার উপরে সবাই শুধু ফায়ার হয়ে আছে, যখন যে পারে সেই আমাকে মারছে। আর এই ব্যাপারগুলো শোনার পরে গ্রাবের মনটা খুবই খারাপ হয়ে যায়, আর এই জন্য সে খুবই শান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। আর এর একটু পরে গ্রাব নিজে এসেই জংয়ের কাছে মাপ চায়। সে বলে যে আসলে আমার কাছে আমার সঙ্গীদের জীবনের চাইতে মূল্যবান আর কিছুই নেই, এই জন্য আমি সবসময় তাদেরকে সেভ করতে চাই। আর এই জন্যই আমি তোমাকে সেভ করার জন্য ওই গ্রুপের সাথে এত ভয়ঙ্কর মারামারি শুরু করে দিয়েছিলাম। আর এরপর সে তার পুরনো গল্পটা তাকে বলে। সে বলে যে আমার একটা জং নামের ফ্রেন্ড ছিল যে কিনা যখন আমি নতুন এসেছিলাম তখন আমার প্রোটেকশনের জন্য নিজের জীবনটা কোরবানি করে দিয়েছিল। আর তখন থেকে আমি কসম করে নিয়েছিলাম যারাই আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে তাদের জীবন যেই কোনো মূল্যে আমি সেভ করব, তাদের কোনো ক্ষতি আমি হতে দিবই না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জংয়ের মনটাও খুবই নরম হয়ে যায়। আর এই জন্য সে ফাইনালি গ্রাবকে বলে দেয় যে সে কোন উদ্দেশ্যে জেলের মধ্যে এসেছে। সে বলে যে আমি শুধু আমার স্বর্ণগুলো নিয়ে এখান থেকে ব্যাক করতে চাই। আর গ্রাবও তাকে বলে যে ঠিক আছে তাহলে আমি তোমাকে সাহায্য করব। আর সে এইটাও বলে যে এই স্বর্ণের কোনো ভাগ আমার দরকার নেই। এখন প্ল্যান মতো গ্রাব কিছু মেডিসিন নিয়ে গিয়ে সেগুলো স্টোররুমের গার্ডের ঘাড়ের মধ্যে দিয়ে দেয় যাতে করে তার একটু অ্যালার্জি হয়ে যায়। আর যখন সে চুলকাচুলকি শুরু করে তখন তাকে দ্রুত মেডিকেল রুমের মধ্যে নিয়ে আসা হয়। আর এখান থেকে জং তার ইউনিফর্মটা চুরি করে সে নিজেই একজন গার্ড হয়ে চলে আসে স্টোর রুমের মধ্যে। আর রুমের মধ্যে গিয়ে ফাইনালি সে জেলের নতুন নকশা পেয়ে যায়, যেই নকশা মতে সেই পুরনো পুকুরটা হচ্ছে গিয়ে লন্ড্রি রুমের মধ্যে। তো এরপরে ফাইনালি আন্ডারগ্রাউন্ড দিয়ে তারা দুজন চলে আসে সেই লন্ড্রি রুমের কাছে। তবে এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তারা কিছু পায় না। তারা দেখতে পারে তাদের সামনে একটা দেয়াল আছে। তাদের মনে হয় যে হয়তোবা এই দেয়ালটার পেছনেই স্বর্ণ আছে, তো এই জন্য তারা হাতুড় দিয়ে এটাকে ভেঙে চুরমার করে ফেলে। তবে এটা ভাঙার পরে যখন জং মধ্যে যায় চেক করার জন্য তখন চারপাশে নিখুঁতভাবে চেক করার পরেও সে কোথাও কোনো স্বর্ণ পায় না, এই জন্য তার মনটা সেখানে খুবই খারাপ হয়ে যায়। তবে এখানে তারা একটা বাক্সর মতো কিছু একটা পেয়ে যায় যেটার মধ্যে একটা লাকড়ির টুকরো দেয়া আছে। এখন এখানে যেহেতু জ্যাংয়ের মনটা খুবই ভেঙে গিয়েছে তো এই জন্য সে হাল ছেড়ে চলে যাওয়ার ট্রাই করে। তবে যাওয়ার আগে গ্রাব সেই লাকড়ির টুকরোটা নিয়ে নেয়। আর যখনই তারা লাকড়ির টুকরোটা নেয় তখন এখানের দরজাটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়। আর তারা দেখতে পারে স্বর্ণের 100টা টুকরো তাদের সামনে পড়ে আছে। এখানে একটা লেটারও ছিল। আর তারা গেস করতে পারে যে এগুলোর দাম 500 কোটি টাকার চেয়েও বেশি। যদিও জং গ্রাবকে কিছু স্বর্ণ দেওয়ার ট্রাই করে তবে গ্রাব বলে যে না, এগুলোর উপরে আমার কোনো হক নেই, এগুলো শুধুমাত্র তোমারই। এরপর তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় কাপড় ধোয়ার যেই মেশিনগুলো আছে সেই মেশিনগুলোর সাহায্যে তারা এই স্বর্ণগুলো নিয়ে বাইরে বের করে দিবে। এই মেশিনগুলো 22 তারিখে একটা ওয়্যার হাউসের মধ্যে যাবে আর সেদিন জংও জেল থেকে মুক্তি পাবে। এখন গ্র্যাব এই ব্যাপারগুলোতে খুবই হ্যাপি ছিল, কারণ সে জানতো যে এখন বাইরে বের হয়ে জং এই স্বর্ণগুলো বিক্রি করে সমস্ত দেনা পাওনা পরিশোধ করে ফাইনালি তার মুভি বানানোর কাজটাও সে শুরু করতে পারবে। আর তার এত পরিষ্কার হৃদয় দেখার পরে জংও ফাইনালি সিদ্ধান্ত নেয় যখন গ্র্যাব বাইরে বের হবে তখন সে তার সঙ্গে একসাথে মিলে একটা রেস্টুরেন্ট দিবে। তবে তখনই বাউতার লোকজন নিয়ে এসে জং আর গ্র্যাবের উপর আক্রমণ করে দেয়। এখানে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর এই মারামারির মধ্যে যেই স্বর্ণগুলো তারা লুকিয়েছিল সেগুলো বাইরে বেরিয়ে চলে আসে। আর এগুলো যখন বাও দেখতে পারে তখন সেও পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে এখানে শব্দ শোনার পরে দ্রুত গার্ডরা চলে আসে। তবে এর আগেই তারা সেই স্বর্ণগুলোকে লুকিয়ে ফেলে। আর যখন গার্ডরা জিজ্ঞেস করে যে এখানে এত শব্দ কি জন্য হচ্ছে তখন বাও বলে যে এখানে তো কোনো সমস্যাই হয়নি, শুধুমাত্র জ্যাংয়ের পাটা একটু পিছলে গিয়েছিল এই জন্য সে এখানে পড়ে গিয়েছে, আমি তো তাকে সাহায্য করার জন্য আসছিলাম। আর যখন এই কথাবার্তাগুলো চলছিল তখন জ্যাংয়ের মাথার মধ্যে শুধু স্বর্ণগুলোই চলছিল। সে চিন্তা করছিল যে হয়তো বাও পুলিশদেরকে স্বর্ণগুলোর কথা বলে দিতে পারে। তবে বাও যেহেতু উল্টাপাল্টা একটা গল্প বলে দিয়েছে আর যখন পুলিশরা তাকে জিজ্ঞেস করে যে এটা কি সত্যি কিনা তখন সেও হ্যাঁ বলে দেয়।
তবে এইটা শোনার পরে গ্রাবের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সে বুঝতে পারে যে জংয়ের জন্য এই স্বর্ণগুলোর চেয়ে বেশি আর কেউ নেই, এই জন্য সে মনে মনেই তার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে নেয়। তবে এর একটু পরে গ্রাব একটা কল পায় আর সে জানতে পারে তার মেয়ে অনেক বেশি অসুস্থ, এখন সে হসপিটালে ভর্তি হয়ে আছে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো এই জন্য সে দ্রুত চলে আসে জ্যাংয়ের সাথে মিট করতে। তবে সে এসে দেখতে পারে তখন জ্যাং বাওয়ের সাথে মিলে স্বর্ণগুলো নিয়ে জেল থেকে পালিয়ে যাওয়ার একটা প্ল্যানিং করছে। এই জন্য সে বলে যে আমিও তোমাদের প্ল্যানিংয়ের পার্ট হতে চাই। তবে সে বলে আমার কোনো স্বর্ণের দরকার নেই, আমি শুধু চাই তোমাদের সঙ্গে জেল থেকে দ্রুত পালিয়ে যেতে। আমার যে কোনো মূল্যে জেল থেকে বেরোতেই হবে, কারণ আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, আমার যে কোনো মূল্যে তার কাছে পৌঁছাতেই হবে। যদিও এগুলো শোনার পরে বাও মোড় ঘুরিয়ে নেয়, সে বলে যে গ্রাবের সাথে মিলে তো আমি কখনোই কাজ করব না। তবে পরবর্তীতে জং তাকে মানিয়ে নেয়, সে বলে যে যেহেতু স্বর্ণ তোমার দরকার, তো এই জন্য আমাদের তিনজনকে একসাথে কাজ করতেই হবে, আর এই জন্য ফাইনালি সেও রাজি হয়ে যায়। আর এরপর তারা ফাইনালি তিনজন মিলে প্ল্যানিং করে যে জেলের 3 সপ্তাহ পরে যে অ্যানিভার্সারি হবে, সেই অ্যানিভার্সারিতে তারা সুড়ঙ্গের মাধ্যমে সমুদ্রের রাস্তা দিয়ে এখান থেকে পালিয়ে যাবে, আর স্বর্ণগুলো তারা তাদের কাপড়ের মধ্যে লুকিয়ে নেবে। তবে এখানে সমস্যা হচ্ছে গিয়ে জেলের অ্যানিভার্সারির 3 সপ্তাহ পরে, তবে জ্যাং তো ফ্রি হয়ে যাবে মাত্র 1 সপ্তাহ পরেই, তার মানে এইটা একটা বিশাল বড় সমস্যা। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে তার শাস্তিটা যে কোনো মূল্যে বাড়াবে। এরপরে তারা সবাই মিলে ইচ্ছা করে মারামারি শুরু করে দেয়, যাতে করে জেলের মধ্যে মারামারি করার জন্য তার শাস্তি বেড়ে যায়। আর আসলে হয়ও এমনটা, গার্ডরা এসে তাদেরকে কোনো রকমে শান্ত করে, আর এই মারামারিতে অংশগ্রহণ করার জন্য তার শাস্তি আরও একটু বাড়িয়ে দেওয়া হয়। তো এরপরে খুব শীঘ্রই সেই অ্যানিভার্সারির দিন চলে আসে, আর তারা প্ল্যানিং করে বেলুনের মধ্যে কিছু গ্যাস ভরে দেয়, যাতে করে এগুলোকে ব্লাস্ট করিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে। আর যখন মেইন গার্ড সবার সামনে ভাষণ দিচ্ছিল, তখনই এখানে বেলুনের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই তারা তিনজন সেই সুড়ঙ্গের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পরে জাংয়ের পায়ের মধ্যে একটু আঘাত পেয়ে যায়, তবে আমরা দেখতে পারি গ্র্যাব একটা প্লাস্টিক দিয়ে তার সেই আঘাতটাকে ঢেকে দেয়। আর এরপরে কোনো রকমে তারা সামনের দিকে আগানো শুরু করে, আর সামনের রাস্তাটাকে বের করার ট্রাই করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা একটা ঢাকনা পেয়ে যায়। তারা বুঝতে পারে যে এই ঢাকনাটার ওই পারেই হচ্ছে গিয়ে সমুদ্র, আর এই ঢাকনাটা যে কোনো মূল্যে তাদেরকে খুলতে হবে, আর নয়তোবা এখান থেকে পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আর এদিকে গার্ডরাও খবর পেয়ে যায় যে 3টা কয়েদি গায়েব হয়ে গেছে, এই জন্য তারা তাদেরকে চারপাশের সমস্ত জায়গায় খোঁজা শুরু করে। আর তখন মধ্যে তারা তাদের বম দিয়ে সেই ঢাকনাটাকে উড়িয়ে দিয়ে তারা চলে আসে একেবারে সমুদ্রের পাড়ে। আর এখন তারা সমুদ্রের মধ্যে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার জন্য ফুললি রেডি ছিল। আমরা দেখতে পারি বাওয়ের লোকজন নৌকা নিয়ে তাদের জন্য ওয়েট করছিল, কারণ যখনই তারা সমুদ্রের মধ্যে লাফ দিবে তখনই নৌকার মধ্যে যাতে উঠে তারা পালিয়ে যেতে পারে। তবে তখনই আমরা দেখতে পারি বাও তার কোমর থেকে একটা ছুরি বের করে, কারণ সে চাইতো যে গ্র্যাব আর জংকে মেরে সমস্ত স্বর্ণগুলো সে একাই হাতিয়ে নেবে। বাও গ্র্যাবের উপরে আক্রমণ করে দেয়, তবে মাঝখানে জং চলে আসে, আর এই জন্য এখানে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। তবে লাস্টের দিকে জং বাওকে বলে যে তুমি সমস্ত স্বর্ণ নিয়ে চলে যাও, তবে প্লিজ দয়া করে আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে জানে মেরো না। কিন্তু বাও এই কথাগুলো একেবারে পাত্তাই দেয় না, সে গ্র্যাবকে সমুদ্রের মধ্যে ফেলে দিতে চায়। আর যখন সে গ্র্যাবকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, তখন সৌভাগ্যক্রমে সে একটা রশি ধরে ফেলে, যেটার অন্য সাইড জং ধরেছিল। আর যখন তাদের এমন বন্ধুত্ব দেখতে পারে বাও, তখন সে তাদেরকে নিয়ে হাসাহাসি করা শুরু করে। তবে এই সুযোগটা নিয়ে গ্র্যাব বাওকে ধরেই সমুদ্রের মধ্যে ফেলে দেয়। আর এরপরে জাং অনেক কষ্টের মাধ্যমে এই রশিটাকে টেনে গ্র্যাবকে উপরে তোলার ট্রাই করে। আর তখন সে বুঝতে পারে যে শুরু থেকে এখন পর্যন্ত গ্র্যাব একটা আসল বন্ধুর মতো তাকে সবসময় সঙ্গ দিয়েছে, সবসময় তার সাহায্য করেছে, সেই ছিল তার আসল বন্ধু। আর ফাইনালি জংয়ের এই চেষ্টাটা সফল হয়, সে কোনো রকমে গ্র্যাবকে টেনে উপরে তুলে ফেলে। তবে এতক্ষণে এখানে গার্ডরাও চলে আসে, আর গার্ডরা এসে যখন তাদেরকে দেখতে পারে তখন তারা মুচকি হেসে দিয়ে গার্ডদের কাছে স্যারেন্ডার করে দেয়। আর এর কয়েকদিন পরে গ্র্যাব খবরও পেয়ে যায় যে তার মেয়ের চিকিৎসা সঠিকভাবে হয়েছে, এখন সে পুরোপুরি সুস্থ আছে। আর এই জন্য গার্ডদের সাথে মিলে তার মেয়ের সাথে মিট করার পারমিশনও সে পেয়ে যায়। আর তখন এদিকে জং জানতে পারে যে যেই স্বর্ণগুলো সমুদ্রের মধ্যে পড়ে হারিয়ে গিয়েছিল, সেই স্বর্ণগুলো আবারও পাওয়া গেছে, আর এখন এগুলোর আসল মালিক সে নিজে। এখন ফাইনালি জং এই সমস্ত স্বর্ণগুলো বিক্রি করে দিয়ে তার মুভি বানানোর স্বপ্নটা পূরণ করবে, আর গ্র্যাবের সাথে মিলে সে একটা বিশাল বড় রেস্টুরেন্টও খুলবে। যদিও এই স্বর্ণগুলো বের করতে তার অনেক কষ্ট করতে হয়েছে, এগুলোকে খুঁজে বের করতে তার অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে, তবে এত বড় ঝামেলা করতে গিয়ে সে গ্র্যাবের মতো খুবই সুন্দর একটা বন্ধু পেয়েছে। এইটাই হচ্ছে গিয়ে তার এত কষ্টের সার্থকতা। আর এমন একটা সুন্দর মেসেজ দিয়ে, এমন একটা সুন্দর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন।
তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।